সিটি ইকোনমিক জোন চালু, ভিডিও কনফারেন্সে আরও 10টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা, সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। রমজান উপলক্ষে ভোগ্য পণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ, পণ্য জট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। কর্মকর্তা লাঞ্ছনার জেরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশন, দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি। এবং নওগাঁয় কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও রবি ফসলের ক্ষতি, বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি, শঙ্কায় বাগান মালিক। বাংলা সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি শিরিন আক্তার। সিটি ইকোনমিক জোন সহ 11টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 13টি নতুন অর্থনৈতিক অঞ্চল ও 20টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে সরকার। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নতুন আরও 13টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের আর 16টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের। প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অর্থনীতির চাকাকে আরো সচল করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকার উপরও জোর দেন সরকার প্রধান। বলেন, দেশে বিদেশি সব ধরনের বিনিয়োগের পথ উন্মুক্ত করতেই 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 2009 থেকে এ পর্যন্ত অর্থাৎ একটানা আমরা প্রায় 1 দশক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে পরিকল্পনা ছিল অর্থনৈতিকভাবে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অর্জন করতে পেরেছি। শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গত 1 দশকে দেশের অগ্রযাত্রার দৃষ্টান্ত তৈরি হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী রূপকল্পের মাধ্যমে 2041 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি তাহলে যে কোনো একটা দেশকে উন্নত করা সম্ভব। গত 10 বছরে সেটা আমরা প্রমাণ করেছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে, পাশাপাশি আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। নতুন অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিনিয়োগ বাড়ানো ও নতুন নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেন উদ্যোক্তারা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যানের আশা, প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সিটি ইকোনমিক জোনে। সিটি ইকোনমিক জোনে 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছি, আরও 15,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক 8,000 লোকের কর্মসংস্থান করেছি। এর মধ্যে প্রায় 1,000 মহিলা কর্মী আছেন। ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরও প্রায় 12,000 লোকের কর্মসংস্থান হবে আশা করি। অনুষ্ঠানে দেশে কর্মসংস্থান বাড়ানো ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান। দুপুরে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখে এখন পর্যন্ত নাশকতা আশঙ্কার কোনো খবর গোয়েন্দা সংস্থার হাতে নেই বলেও জানান মন্ত্রী। এরকম কোনো সংবাদ পাইনি। তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে। বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে
ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। আমাদের ফায়ার সার্ভিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবে, যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোই হবে। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় বন্দরের জাহাজ এবং পণ্য জট এড়াতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের প্রধান জেটি এবং বহিনোঙ্গরে গড়ে 100-র বেশি জাহাজ অবস্থান করছে। শুধু বহিনোঙ্গরে রয়েছে 72টি জাহাজ। এর মধ্যে পণ্য খালাসরত 52টি জাহাজের অধিকাংশই ভোগ্যপণ্যবাহী। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও 7টি। বর্তমানে কোনো জাহাজ জট নেই এবং কন্টেইনার জটও নেই। বর্তমানে যে সকল খাদ্যপণ্যবাহী কন্টেইনার রয়েছে সেগুলো আমরা দ্রুত ডেলিভারিও দিচ্ছি। মূলত বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর রমজান ও বাজেটের আগে আমদানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সে অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে দেশে চলতি বছরের রমজানের ভোগ্যপণ্য আসতে শুরু করে। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ছোলা এবং ডালের মতো সব ধরনের ভোগ্যপণ্যের বুকিং রেট মনপ্রতি $100 বেশি কমে গেছে। রমজানে যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব এবং কোনো অবস্থাতে যাতে সহনীয় পর্যায়ের বাইরে না যায়। মূল্য চড়া করার প্রবণতা থাকে তাহলে বাজার অস্থিতিশীল হবে। সেক্ষেত্রে আমাদের দাবি যে ভোগ্যপণ্যগুলি যত দ্রুত সম্ভব দ্রুত অ্যাসেসমেন্ট এবং দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত। এদিকে নতুন 6টি গেন্ট্রি ক্যান লাগিয়ে বন্দরে সক্ষমতা বাড়ানো হয়েছে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বাড়লো। জাহাজ জটের তেমন কোনো সংখ্যা নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। কোনো জাহাজ কিন্তু গড় অবস্থান 2 বা 3 দিনের বেশি নাই চট্টগ্রাম বন্দরে, সুতরাং পণ্য খালাসও সেরকমভাবে হচ্ছে এবং বন্দরের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দেশে রমজান মাসে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলা, 2.5 লাখ মেট্রিক টন চিনি এবং 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে আজও সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মহাসড়ক ও রেলপথ অবরোধ, বিক্ষোভ। চট্টগ্রামে সিটি মেয়র আজম ও নাসির উদ্দিনের হাতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারের দুটি সংস্থা। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। গৃহায়ন কর্তৃপক্ষ কাজের নিরাপত্তা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করে। প্রকৌশলীকে লাঞ্ছিত করাকে যৌক্তিক দাবি করে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা। এ সময় কাউন্সিলররা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নগরীর 41টি ওয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। ড্রেনটা আছে, ড্রেনটা প্রশস্ত করতে হবে এবং ড্রেন প্রশস্ত করলে জলবদ্ধতা আমরা রক্ষা পাবো। উনি বলল আমি 1 ফুট জায়গা দিতে পারবো না। উনি কে জায়গা দেওয়ার? আগামী বৃহস্পতিবার কাউন্সিল অফিস বন্ধ থাকবে, শুধু আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টের কাজ চলবে। শনিবারে মানুষের কাজ করার জন্য আমরা সেই কাউন্সিল অফিস খোলা রাখি, আমরা শনিবারে বন্ধ রাখবো। অপরদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে নগরীর নাসিরাবাদের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি ও মানববন্ধন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এবং মেয়র মহোদয়ের সাথে আমার প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ যেহেতু সংশ্লিষ্ট দায়িত্বটা পালন করে, তাকেই বলা হয় যে তুমি এটার ভালো ব্রিফিংটা দাও। সেই ব্রিফিং দিতে গিয়ে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে যান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা শারীরিকভাবে হ্যাজার্ড হই বা শারীরিকভাবে আহত হই, তখন আসলে আমাদের কাজের জায়গাটা তো রিস্ক নিয়ে বা অনেক কাজ আমরা করতে পারবো না। চট্টগ্রাম নগরীর হালি শহরে গৃহায়ন কর্তৃপক্ষ একটি ড্রেনের কাজ বন্ধ করে দেয় সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করে দুই পক্ষ। এ সময় মেয়র কর্তৃক সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে গৃহায়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। 8টি দলে বিভক্ত হয়ে সকালে নগরের চন্দনপুরায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ সময় ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি পরীক্ষা নিরীক্ষার পর ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মূল সিঁড়ির যে প্রশস্ততা আছে বিএনবিসির আলোকে সেটার প্রশস্ততা সঠিক আছে কিনা, যে ইমার্জেন্সি এক্সিট আছে সেগুলোর প্রশস্ততা সঠিক আছে কিনা এবং সেগুলা কোনো অবস্ট্রাকল আছে কিনা বা বাধামুক্ত সঠিকভাবে আছে কিনা এবং সিঁড়িগুলো সঠিকভাবে ছাদের উপর চলে গিয়েছে কিনা। আমি যদি আটকা পড়ে যাই তাহলে আমি যেন ছাদে গিয়ে যেন রক্ষা করতে পারি নিজেকে, সেই প্রতিবন্ধকতাগুলো যদি না থাকে সেগুলোর প্রতি আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। এদিকে যে কোনো দুর্ঘটনা এড়াতে আগের নিয়ম পরিবর্তন করে অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক রেখে নতুন বিল্ডিং কোড করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে শেরপুর পৌরসভার 150 বছর পূর্তি উৎসবে তিনি কথা বলেন। অবকাঠামো নির্মাণের জন্য যে সমস্ত বিল্ডিং কোডগুলো ছিল তখন এই সমস্ত বিষয় অনেকগুলোই বিবেচনা আনা হয় না, কিন্তু গভর্নমেন্ট এখন অপটিমিস্টিক। সরকার অত্যন্ত আজকে এই বিষয়টাকে যাতে নাকি এরকম অগ্নি সহ অন্যান্য দুর্ঘটনাজনিত কারণ না ঘটে এই জন্য বিল্ডিং কোড চেঞ্জ করে এখন নতুন বিল্ডিং কোড করে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এবং যেগুলো আছে ওগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি বসানোর জন্য এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে। মৌসুমের শুরু থেকে কখনো কুয়াশা আবার কখনো কড়া রোদ, মাঝে মধ্যে শিলাবৃষ্টি। আবহাওয়ার এমন বৈরী আচরণে রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। তাই আম উৎপাদনের প্রত্যাশিত লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না ফল গবেষকরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। মৌসুমের শুরুতে রাজশাহীর বাগানগুলোতে আসে আমের আগাম মুকুল। যত্ন আর পরিচর্যায় জেলার 18,000 হেক্টর বাগানের মালিকদের স্বপ্ন যেন গুটি বাঁধে গাছের ডালে ডালে। কিন্তু চৈত্রের শুরুতে শিলাবৃষ্টি, কখনো সূর্যের প্রখর তাপে পুড়েছে রাজশাহীর আম বাগানগুলোর মুকুল, ঝরে পড়েছে গুটি। প্রকৃতির এমন বিরূপ আচরণে প্রত্যাশিত উৎপাদন নিয়ে শঙ্কিত বাগান মালিকরা। রোদের যে তাপ, এই গরমের আবহাওয়ার জন্য গুটি পড়ে যাচ্ছে, কারণ নিচে তো রস নাই, যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার জন্য হয়তো মুকুল গান টিকছে না। এই নিয়ে অনেক চিন্তিত, এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না যে আমের ফলাফল কি হতে পারে। যেগুলো পরামর্শ দেওয়া দরকার ছোটখাটো, এগুলো আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত দিচ্ছি যাতে কৃষকরা এবার ফলনটা ভালো পেতে পারে। শঙ্কা আরো বাড়িয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। এতে বলা হয়েছে রাজশাহীতে চৈত্রের শুরুর দিকের 35 ডিগ্রি তাপমাত্রা আবহাওয়ার বৈরিতারই ইঙ্গিত দেয়। বরেন্দ্র অঞ্চল, আমাদের পাশে পদ্মা নদী, এর একটা এফেক্ট আছে, কারণ সেখানে বালুকণা প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। শুষ্কতার কারণে এখানে প্রতি বছরই তীব্র গরম অনুভূত হয় এবং এবারও তীব্র গরম অনুভূত হবে। এই অবস্থায় শঙ্কা দূর করতে বাগান মালিকদের সহায়তায় নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া দিয়ে যদি মটর দানা সাইজের আমে স্প্রে করা হয় তাহলে কিন্তু গুটি ঝরা অনেক রোধ হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে বৈরী আবহাওয়ার কারণে বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। এই বিষয়ে আলোচনার জন্য রাজশাহীর ফল গবেষণা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার রাকিবুল হাসান। শিরিন, আপনাকে ধন্যবাদ। রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে, গেল এক সপ্তাহ থেকে কিন্তু রাজশাহীতে যে তাপমাত্রা সেটি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 36-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু ওঠানামা করেছে এবং গেল এক সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং কখনো কিন্তু ঝড়ও হয়েছে এবং এটি প্রায় 22 নটিক্যাল মাইলেও এর গতিবেগ ছিল এবং কখনো কখনো আমরা বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টির কথা শুনেছি এবং সেই কারণে কিন্তু অনেক বেশি আমের গুটি যেটি ছিল সেটি কিন্তু ঝরে গেছে এবং আমরা যারা বাগানিরা রয়েছেন, যারা বাগান সঙ্গে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা এখন অনেকটা শঙ্কিত যে এই যে বিরূপ যে বৈরী আবহাওয়া সেটি নিয়ে। তা আমাদের সঙ্গে দুইজন বাগান মালিক আছে। আমরা প্রথমেই নুরুল ইসলাম, তার কাছ থেকে শুনবো যে আসলে এখন আপনাদের বাগানের অবস্থাটা কি এবং গুটির কি পর্যায়ে আছে এখন।
আসলে এখনো পর্যন্ত আমের গুটি খুব সুন্দর আছে এবং কৃষি গবেষণা এবং ফল গবেষণা বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদের স্প্রে করার জন্য, তো আমরা প্রথমে মেনকোজেব আপনার পার লিটারে 2 গ্রাম এবং ইমিটাব হাফ ml করে পার লিটারে স্প্রে, দ্বিতীয় স্প্রে আমাদের হয়ে গেছে। যেটা করণীয় ছিল আপনার ছত্রাক প্রতিরোধ এবং পোকমাকড়ের প্রতিরোধ করার জন্য যে স্প্রেটা করার কথা ছিল সেটা দ্বিতীয় মাত্রায় আমাদেরকে করা হয়ে গেছে। তো এবার আসলে আবহাওয়াটা একটু প্রতিকূল, যেমন গতবারের ন্যায় আগাম শীতও আছে, গরমও আছে এবং ঝড়ঝাপটাও বেশি। তো আমাদের বাগানে যেভাবে পরিচর্যা করার দরকার আমরা সেইভাবেই করে যাচ্ছি। তো প্রতিকূল অবস্থা যে ঝড়, আগাম যে ঝড়টা, সেই ঝড়ের আগে শিলাবৃষ্টি হয়ে গেছে এবং বিক্ষিপ্তভাবে যে ঝড়গুলো হচ্ছে, এরপরেও আল্লাহর রহমতে যে আম আমাদের গাছে আছে এইভাবে যদি শেষ পর্যন্ত থাকে তো ইনশাল্লাহ দেশের চাহিদাও মিটবে এবং আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে শিরিন আরো একজন আছেন, আমরা একটু তার থেকে শুনবো যে এখন বাগানের কি পরিচর্যা আপনারা করছেন এবং গুটি আসলে ঝরছে কিনা এবং সেটা কি পর্যায়ে আছে এখন। এখন আমরা বাগানের অনেক পরিচর্যাই করেছি আর কি, তো মোটামুটি খুবই ফলন ভালো আছে। তারপরও ঝড় বৃষ্টির কারণে কিছুটা হয়তো ক্ষতি হয়েছে। তা আশা করি যে বর্তমানে এখনও যে আম আছে গাছে যদি এভাবে টিকে থাকে তাহলে আমরা নিজের দেশে আমরা নিজেরা খেতেও পারবো এবং বাইরেও এটা আমরা সাপ্লাই করতে পারবো। একটু যদি বলি যে আপনারা কি এই তাপমাত্রায় আসলে ঝরে পড়ছে কিনা গুটি কিছু কিছু? ঝরে পড়ছে, মানে তুলনামূলক এখন একটু কম, যেহেতু বৃষ্টির পরে একটু কম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমাদের সঙ্গে ফল গবেষক আছে ডক্টর আলিমউদ্দিন, তার কাছ থেকে জানতে চাই যে আসলে এবারে আসলে এই রাজশাহী অঞ্চলে তাপমাত্রার পার্থক্যটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, বা এটি আসলে এই যে আম চাষ বা আম যারা বাগানি তাদের জন্য আসলে কতটা, অনেকে শঙ্কা প্রকাশ করছেন, আসলে কতটা শঙ্কাজনক? ফলের রাজা আম, আমরা সবসময় বলে থাকি যে আম কিন্তু বৈরী আবহাওয়ারই ফসল। এটি সবসময় দেখবেন ঝড়, শিলাবৃষ্টি বা বিভিন্ন সমস্যার মধ্যে এটি পার হয়। এবছর গত বছরের তুলনায় আবহাওয়া কিছুটা বিরূপ দেখা যাচ্ছে, যে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিও কিন্তু হচ্ছে, যেটি আমের জন্য আবার সহায়ক, আবার ঝড়ও হচ্ছে। কিন্তু এবার আপনি দেখেন যে প্রচুর পরিমাণ মুকুল এসছে এবং গুটিও হয়েছে। এই গুটিগুলো, এতগুলো গুটি কিন্তু গাছে থাকবে না। গাছের নিজস্ব একটি ধারণ ক্ষমতা আছে, হয়তো এমনি ঝরে যাবে, সেটি হয়তো ঝড়ের কারণে ঝরে। তো ঝরার জন্য আমরা যেটি বলি যে রোগের কারণে ঝরে বা পোকার আক্রমণে ঝরে, আবার খরার কারণে ঝরে। খরার কারণে যদি ঝরে তাহলে আমরা বলি যে খুবই বেশি যদি খরা হয় তাহলে 10 থেকে 15 দিন পর পর আমরা সেচের ব্যবস্থার কথা বলে থাকি। আবার এই মটরদানা আকার হওয়ার পরে ইউরিয়া যদি স্প্রে করা যায় প্রতি লিটার পানিতে 20 গ্রাম হারে, তাহলে কিন্তু ঝরা অনেক কমে যায়। কাজে সার্বিক যে পরিচর্যার বিষয়, এটি কিন্তু রাজশাহী এলাকার সব মানুষের মধ্যে কিন্তু চিন্তার ভাবনার মধ্যে আছে। কাজে একেবারে যে শঙ্কার মধ্যে থাকা, এটির কোনো কারণ নেই। কারণ হলো যে এগুলো থাকবেই এবং এর মধ্যেই দেখবেন যে ওর ফাঁকে আম ঝুলে থাকবে এবং শেষ পর্যন্ত আমরা এই রাজশাহীর সুস্বাদু আম আমরা খেতে পাবো। তো আমরা আপনার কাছে আসবো আর একটু জানতে চাই নুরুল ইসলাম আপনার কাছে, যে আসলে অনেক সময় আমরা দেখি এই পর্যায়টিতে ফ্রুট বোরা নামে একটি পোকার আক্রমণ হয়, সেটি আসলে এখন গাছে দেখা দিচ্ছে কিনা? ওটা এখন দিলেও ওইভাবে বোঝা যাবে না, তার কারণ গাছে কচি পাতা গজাচ্ছে এবং প্রচুর পরিমাণে গাছে আম আছে। তো এইটা যখন পাকার আগ দিয়ে, যখন আঠিটা একটু সেলো হবে আর কি, শক্ত হবে, এই সময় এর পোকার আক্রমণটা দেখা যায়। তো এই পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যে প্যাকেটিং সিস্টেমটা ফল গবেষণা থেকে যে বলা হয়েছিল যে প্যাকেটিং সিস্টেম, এটা আমরা খুবই উপকার পেয়েছি এবং এটা খুবই ভালো আমাদের কাছে মনে হয়েছে। যদিও এই প্যাকেটে একটু আর্থিকভাবে খরচ হয়, এরপরেও এই আমগুলা খুব সুন্দর দেখতে হয় এবং আমগুলা গাছে প্যাকেটের মধ্যে নিরাপদ থাকে। তো এইরকমভাবে ফল গবেষণার নির্দেশনা অনুযায়ী যদি আমরা প্যাকেটিং করতে পারি তাহলে এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখন কি পর্যায়ে আছে পোকা বা আক্রমণের ক্ষেত্রে? এখন আপাতত পোকা খুবই কম আছে, তবে হয়তো আম একটু যখন বড় হবে আর রোদ্রের তাপ হবে
সেই ক্ষেত্রে তখন রোদের তাপের কারণে পোকাগুলা হয়তো তখন গাছে এসে আছড়াই নেবে এবং তখন হয়তো বংশ বিস্তার করার একটা সুযোগ থাকে। স্যার, আমরা একটু জানতে চাই এই বিষয়টা যে অনেক কৃষক আমরা দেখেছি রাজশাহীর বিভিন্ন উপজেলাগুলো 9টি উপজেলা, সেখানে বলছে যে ভোরের দিকে খানিকটা কুয়াশা থাকার কারণে ধুলো এবং কুয়াশা মিলে একটা গাছে একটি ময়লা হচ্ছে এবং এটি হপার পোকা এবং ফ্রুট বোরা পোকার একটি এখানে প্রাদুর্ভাব হয়। তো সেক্ষেত্রে কৃষকরা বা যারা বাগানীরা আছে তারা কি করবেন? হপার পোকার আক্রমণের জন্য কিন্তু আমরা 2টা স্প্রের কথা বলে দিয়েছি, যেটা মুকুল আসার পর ফোটার আগে এবং আম যখন মটর দানা হয় তখন এই 2টা স্প্রে যদি দিয়ে থাকে হপার পোকার আর আক্রমণের কোনো সুযোগ নেই। এক আর আরেকটা হলো ফ্রুট বোরার, যেটি বলতেছে আমরা রেড ব্যান্ডেড ক্যাটারপিলার উপরে, এটি কিন্তু মার্বেল সাইজে অনেক সময় আক্রমণ করে, তবে এটি যে করবেই এমনটি নয়। যেমন হপার পোকা প্রত্যেক বছর লাগবে এটা একদম বোঝাই যায়, কিন্তু এই ফ্রুট বোরার অনেক সময় বছর লাগে, অনেক সময় লাগে না। যদি লাগে তাহলে এই আক্রান্ত ফল গাছে থাক অথবা মাটিতে থাক সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আর বাকি আমগুলোতে সাইফামেথ্রিন গ্রুপের কীটনাশক যদি একটা স্প্রে দেওয়া যায় তাহলে এই পোকার হাত থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া সম্ভব। আর এর পাশাপাশি যে আবহাওয়ার যে পার্থক্য বা তারতম্য হচ্ছে মাঝে মাঝে, সেই জন্য কৃষকদের সর্বশেষ কি? আবহাওয়ার তারতম্য এটা থাকবেই। আমরা সবসময় বলে থাকি যে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এর যে পাকে এটি 1 থেকে 2 সপ্তাহ আগে পরে যায়। যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগে আম পেকে যায়। আর যদি তাপমাত্রাটা কমে যায় তাহলে এর পাকা কমে যায়, পরে যায়। তো এক্ষেত্রে আমরা সবাই মিলে আমরা গবেষণা বা জেলা প্রশাসন সবাই মিলে সার্বিক বিষয় চিন্তা ভাবনা করে আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আমরা বলে দিই যে মোটামুটি এই সময় থেকে আপনারা আম সংগ্রহ করবেন, তাহলে সেই ক্ষেত্রে ভালো আম পাওয়াটা সুনিশ্চিত হয়। স্যার, আপনাকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। শিরিন, আপনি শুনছিলেন যে রাজশাহী এবং চাপাই সহ এই অঞ্চলে যে আমের একটি অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং সেটির কিন্তু এখন একেবারেই শুরুর পর্যায়ে বাগানগুলো নেই। সেক্ষেত্রে যে আবহাওয়ার তারতম্য সেটিতে যে হচ্ছে আশঙ্কা করছেন কৃষকরা, বাগানীরা এবং এখানে ফল গবেষক যেটি বললেন সেই পরামর্শ অনুযায়ী চললে নিশ্চয়ই রাজশাহী থেকে একটি ভালো ফলের এবং আমের একটি ভালো ফলাফল পাওয়া যাবে বলে তারা প্রত্যাশা করছেন। তো সেদিন এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্র থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে রিপোর্টার রাকিবুল হাসান। যাচ্ছি পরের খবরে। হাওড়া অঞ্চলে ফসল রক্ষায় অল্প সময়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে সুনামগঞ্জ ও নেত্রকোনায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এটা তো আলাদিনের চেরাগ না যে আমরা সুইচ টেপলাম আর একদিনে সব বাদ হয়ে গেল, এটা করতে সময় লাগবে। যখনই দেখবো টেকবে তখনই ওইটাকে আমরা পার্মানেন্ট সলিউশনে যাবো। জিও ব্যাগ ফেলাচ্ছি, ব্লক ফেলাচ্ছি, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বছর খানেকের ভিতরে, আগামী বছরের ভিতরে দেখবেন ভালো একটা আমরা অবস্থায় চলে আসবো। নওগাঁয় গতকালের কালবৈশাখী ঝড়ে বোরো ধান সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ঝরে পড়েছে আমের গুটি। প্রায় 1000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি আর প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যায় জেলার বদলগাছি ও মহাদেবপুর উপজেলার উপর দিয়ে। এ সময় প্রায় 40টি গ্রামের কয়েকশো টিনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার এমন কোনো কৃষক নাই এবং বসত বাড়ি মালিক নাই যার বাড়িঘর এবং শস্যের ক্ষতি হয়নি। 3 বিঘা জমি লাগে, 3 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমির ধানমা টসনস হয়ে নষ্ট হয়ে গেছে। খুব আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমরা খাবো কি আর করবো কি, ঘর বাঁচাবো কিন্তু পাতার তো চলেই গেল, কোনটার কুলখানা পাচ্ছি না। এদিকে ঝড়ে প্রায় 1000 হেক্টর বোরো ধান, আম ও রবি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মোট 4000 হেক্টর জমির মধ্যে প্রায় 900 হেক্টর জমি এই শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত জমির 25 থেকে 30% পর্যন্ত ক্ষতির আমরা আশঙ্কা করছি। আমাদের এলাকার মানুষ আজকে অসহায়, তাদের খাবার যে কিছু সেটাও নেই। আমি যতটুকু পারছি আমার পক্ষ থেকে সহযোগিতা করতেছি। চলতি মৌসুমে জেলায় এবার 1,85,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। সময় সংবাদ, নওগাঁ।
এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 4 শতাধিক বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা। আহত 40 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। বিধ্বস্ত হয় উপজেলার ধরঞ্জি ও বালিঘাটা ইউনিয়নের বাগুয়া, নওদা, দানেজপুর এলাকার কাঁচাপাকা ঘরবাড়ি। উপড়ে যায় গাছপালা। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় 3000 মানুষ। মানবেতর দিন কাটছে তাদের। বাড়ি ঘর সব নিয়ে গেছে, আমাদের কিছুই নাই। আমরা থাকার জায়গা আমরা এখনো ঠাঁই পাইনি। সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। গ্রামের মানুষ দাঁড়াবার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করতেছি খুব দ্রুত যেন প্রশাসন এবং এই জেলার এমপি মন্ত্রী যেন এই দিকে খুবই দ্রুত যেন নজর দেয়। নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাদের বসবাস করা রাত্রি যাপনের মতো ছোটখাটো ব্যবস্থা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়েছে। তালিকা প্রস্তুত চলতেছে। ইনশাল্লাহ পুনর্বাসন কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে আছি থাকব। এদিকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তাদেরকে ত্রাণের প্যাকেট তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, 500 টাকা করে ঘরপ্রতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের মধ্যে যে ত্রাণের টিন এবং আরও আর্থিক সাহায্য সেগুলো সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। ঘূর্ণিঝড়ে প্রায় 400 পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। বাংলার সময় আরো থাকছে। বান্দরবানে বাঘাইছড়ি কিলিং মিশনের এক সদস্য গুলিতে নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো 72 ঘন্টার ধর্মঘট পালন করছেন দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাটকল শ্রমিকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল খুলনা। বুধবার সকালে ঢাকা খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। 9 দফা দাবিতে স্লোগান দেন তারা। আমরা এই 9 সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত বিল হচ্ছে না। কাজ করাবে না, বিল দিবে না, কি করে আমরা বাঁচবো? বেতন পাই 1600 টাকা 1700 টাকা, আমার এই 8 সপ্তাহ বিল বাকি। আমাদের মজুরি কমিশন 4 বছরে সরকার আমাকে ওদা করেছে, 4 বছর মজুরি দেয় না। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, তার জন্য আমরা আমাদের মেট্রোপলিটন পুলিশ সজাগ আছে। একই দাবিতে রাজশাহীর কাটাখালী এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আমরা পড়াশোনার লোক 700-800 টাকা বিল পাই, কিভাবে আমাদের সংসার চলে? মজুরি কমিশন বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের 9 সপ্তাহ মজুরি হয়নি, 3 মাসের স্যালারি হয়নি। কঠোর থেকে কঠোরতম আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আমরা এই আন্দোলন করে আমাদের ন্যায্য দাবি যাতে আদায় করতে পারি। সিরাজগঞ্জেও কাজ বন্ধ রেখে মিলের ভেতরে সমাবেশ করেন পাটকল শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইসমাত জাহান, সময় সংবাদ। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের 19 জন। স্বজনরা আজও জানেন না তারা বেঁচে আছেন কিনা। এ অবস্থায় নিখোঁজদের পরিবারে নেমেছে ঘোর অন্ধকার। ঝিনাইদহ প্রতিনিধি লুটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 5টি বছর, তবুও কান্না থামেনি আলেয়া বেগমের। নিখোঁজ ছেলের সন্ধানে আজও পথের দিকে চেয়ে থাকেন তিনি। প্রতিটি ক্ষণ কাটে ছেলের ঘরে ফেরার অপেক্ষায়। পথ মুখ চোখে থাকি, যে যত কাল বাঁচবো সেত কাল চোখে থাকবো, আমার শুনে ফিরে আসছে। স্বজন ও এলাকাবাসী জানায় 5 বছর আগে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের মাসুদ।
একমাত্র ভাই ও মা আলেয়া বেগম আজও পথ চেয়ে থাকে তার বাড়ি ফেরার অপেক্ষায়। শুধু মাসুদি নন, একই এলাকায় তার মতো ১৯ জন সংসারে সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা হয়ে নিখোঁজ রয়েছেন। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্রও। দালালরা বলছে যে তারা বাইসে আছে, আমাদের টাকা দাও, আমরা তাদের খুঁজে এনে দেবো। আমরা তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, বাট তাদের কাছে আমরা প্রতারিত হয়েছি। আমরা তো জানি না এখন সে কোথায় আছে, কিভাবে আছে তাও তো জানি না। আর কারণ মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানি পথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। ছেলে দুটো মানুষের কাছে হাত পেতে পেতে তাই আমি লেখাপড়া শিখাচ্ছি। নিখোঁজদের বিষয়ে কিছুই জানে না জেলার কর্মসংস্থান ব্যুরো। অবৈধভাবে বিদেশে গমন করেছেন তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই। তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ ১৯ জনের মধ্যে ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের ৮ জন, রামচন্দ্রপুরের ৩ জন, মিয়াকুণ্ডু গ্রামের ৪ জন, পিরোজপুর গ্রামের ৩ জন ও মহামায়া গ্রামের ১ জন রয়েছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। বান্দরবানে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত জ্ঞান শঙ্কর চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়িতে গুলিতে ৭ জন নিহতের ঘটনায় জড়িত বলে দাবি করেছে র্যাব। র্যাব ১১ জানায় পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের চালান নিয়ে ফিরছে এমন খবরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে জ্ঞান শঙ্কর চাকমার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। খাগড়াছড়িতে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের সময় পিকআপ ভ্যানের চাপায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ে ওঠার সময় একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে গিয়ে একটি গাছের সাথে আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এ সময় পেছন থেকে আরেকটি পিকআপ এসে মাহমুদুল নামে একজনকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর 2 যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া নেত্রকোনার দুর্গাপুরে শুক্রাকুড়ি ব্রিজের কাছে লরি চাপায় ইজি বাইকের চালক সহ 2 জন নিহত হন। ৪৮ ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে নিজেদের শরীরে রক্ত দিয়ে বিভিন্ন বিভাগে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা। এর আগে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এই সময় উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। সোমবার একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সেখানে ৪৮ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন শিক্ষার্থীরা। আজ দুপুরে আলটিমেটামের সময় শেষ হলেও উপাচার্য পদত্যাগ না করায় কর্মসূচি পালন করেন তারা। গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এরই প্রেক্ষিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আমাদের আলটিমেটাম না মেনে নেওয়ার কারণে, আমাদের তিনি পদত্যাগ না করার কারণে আমরা সবাই রক্ত দিয়ে ভিসি স্যারের পদত্যাগ চাই দিচ্ছি। শিক্ষার্থীরা চায় তাদের রক্তের মাধ্যমেও হলেও এই ভিসি স্যারের পদত্যাগ চায়। ওনাকে আগেও অবসর ঘোষণা করছে এবং কোনো শিক্ষার্থী তাকে আর দেখতে চায় না এবং তার পদত্যাগ করতেই হবে এবং পদত্যাগই তাদের একটাই দাবি। পিরোজপুরে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় এর আগে সদর থানায় 2 জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিতার বাবা। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি পলাতক রয়েছে। মঙ্গলবার বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় বখাটে আইভান মোল্লা ও মারুফ মেয়েটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাগান থেকে উদ্ধার করেন। নারী নির্যাতন ৯-১/৩০ ধারায় একটি মামলা রুজু হয়েছে 2 জনকে আসামি করে। তো রেজাহার নামে একজন আসামি গ্রেপ্তার আছে এবং অপর যে আসামি তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রংপুরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন দলিল লেখকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন
জমি বেচা কেনা করতে আসা সাধারণ মানুষ। দলিল লেখকদের অভিযোগ, নতুন লেখকরা সমিতির সদস্য হতে চাইলে 1.5 লাখ টাকা করে চাঁদা দাবি করেন দলিল লেখক সমিতির নেতারা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ দলিল লেখকদের উপর হামলা চালান নেতারা। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়, এতে আহত হন অন্তত 5 জন। সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সাকিব নিহতের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে শহরের মাইজদি টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বিভিন্ন রুটে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিষিদ্ধ ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধ সহ দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। গত 30 মার্চ একলাশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র শহীদুজ্জামান সাকিব। ঝালকাঠিতে কলেজ ছাত্র মেহেদী হাসান শুভ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে রাজাপুরের বড়ইয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও নিহতদের স্বজন সহ সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 25 মার্চ গভীর রাতে বড়ইয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের 2য় বর্ষের ছাত্র মেহেদী হাসান শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে প্রতীকী অনশন করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকালে শহরের লাল দিঘির পাড় এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে জেলা বিএনপি ছাড়াও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বেগম জিয়াকে মুক্তির দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সিলেট সিটি কর্পোরেশনে শুরু হয়েছে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে নগর ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখান থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম চলবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন পরিশোধ সহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন 44 মাসের বকেয়া বেতনের দাবিতে টানা 22 দিন ধরে আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে কাজে যোগ না দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া চাকরিচ্যুত করার নোটিশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা। নার্সিং কর্মকর্তাদের সিলেকশন গ্রেডে বেতন দেওয়ার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। এ সময় বক্তারা বলেন 2015 সালের 11 মে থেকে সরকারি কর্মকর্তাদের সিলেকশন গ্রেডে বেতন দেওয়া হলেও নার্সিং কর্মকর্তাদের তা দেওয়া হচ্ছে না। অবিলম্বে নার্সদের সিলেকশন গ্রেডে বেতন দেওয়ার দাবি জানান তারা। গ্যাসের মূল্য বৃদ্ধি ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ করা হয়। এতে সংগঠনটির মহানগর ও জেলা কমিটির শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা জনকল্যাণের কথা বিবেচনা করে গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে বঙ্গবন্ধু উন্নয়ন অধিদপ্তরে রূপান্তর সহ 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিআরডিবি কর্মচারী সংসদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর ভাটাপাড়া এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ। এ সময় বক্তারা অভিযোগ করেন পর্যাপ্ত ঋণ তহবিল তাদের দেয়া হচ্ছে না, রাজস্ব খাতে স্থানান্তরের কথা থাকলেও তা বাস্তবায়ন করছে না কর্তৃপক্ষ।
রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিআরডিবি কর্মচারীরা। এ সময় বক্তারা বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি স্থায়ীকরণ সহ 7 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া মানিকগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ ও নোয়াখালী সহ বিভিন্ন স্থানে 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিআরডিবি কর্মচারী সংসদ। নারীর প্রতি সহিংসতা ও ঘরে বাইরে নারীর সুরক্ষা এই স্লোগানে সাভারে শেষ হয়েছে সিআরআই আয়োজিত 3 দিনব্যাপী কর্মশালা। দুপুরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মুক্ত আলোচনার মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হয়। সমাপনী আলোচনায় অংশ নেন সিএমএমএস এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নাহিম রাজ্জাক, ওয়াসেকা আয়েশা খান ও ইউএনডিপির মানবাধিকার বিশেষজ্ঞ শর্মিলা রসুল সহ ইয়াং বাংলা সংগঠনের 32 জন সদস্য। এ সময় নারীর প্রতি বিভিন্ন সহিংসতা চিহ্নিত করে সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এই প্রতিপাদ্যে শরীয়তপুরে শুরু হচ্ছে 2 দিনব্যাপী 40তম বিজ্ঞান মেলা। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মেলায় 16টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে গঙ্গা স্নান উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকালে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় তিতাস নদীর তীরে সমবেত হন পুণ্যার্থীরা। নদীতে নেমে গঙ্গা স্নানে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে লোকজ মেলা। মুড়িমুড়কি ও চিড়া মিঠাই সহ মাটির তৈরি বাহারি খেলনার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিটি ইকোনমিক জোন সহ 11 অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রোজায় নিত্য পণ্যের দাম না বাড়ানোর আহ্বান। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ। পণ্য জট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। কর্মকর্তা লাঞ্ছনার জেরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশন, দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি। এবং নওগাঁয় কালবৈশাখী ঝড়ে বোরো ধান ও রবি ফসলের ক্ষতি। বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি, শঙ্কায় বাগান মালিক। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।